আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের পবিত্র এই দিন, পবিত্র দিন মানে গতকাল শবে বরাত। হাজার বছরের ঐতিহ্য নিয়ে আমরা বাঙালি কিংবা বিশ্ব মুসলিম সম্প্রদায় যে দিবসটি এবং যে রজনীটি অত্যন্ত তাৎপর্য সহকারে আমরা পালন করি। হাল আমলে যদিও অনেক বিতর্ক হচ্ছে, অনেকে বিতর্ক করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও বাঙালির মননে এই দিবসটি অতীতের মতোই আছে। আশা করি আপনারা সবাই রোজা আছেন, গত রাত ইবাদত বন্দেগী করেছেন, এবং গতকাল বা তার আগে যে বিষয়টি একেবারে খুব বেশি আলোচিত হয়েছে সেটি হলো আমেরিকাতে মিস্টার নরেন্দ্র মোদীর একটি বৈঠক মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকের এক পর্যায়ে বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদিও একটু দেরি হয়ে গেল, তবুও বিষয়টি একদিকে ভালো। এর কারণ হলো যে এই মন্তব্যের পরপরই আমাদের দেশের সামাজিক মাধ্যম, গণমাধ্যমগুলো যে যার মতো করে রিপোর্ট করেছে। এর প্রেক্ষিতে দিল্লি থেকে সেখানকার পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্রি তিনি বক্তব্য দিয়েছেন। আমেরিকাতে অনেকগুলো পত্রপত্রিকা রিপোর্ট করেছে, এবং যারা নির্মোহ দৃষ্টিতে দেশের বাইরে থেকে বা দেশের ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তাদের বক্তব্য শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এখন আমি আমার নিজস্ব যে মতামতটি, সেই মতামতটি যথেষ্ট তথ্য এবং উপাত্ত দিয়ে আপনাদের নিকট উপস্থাপন করতে পারব। প্রথম কথা সেটি হলো, আমরা কেন এই মুহূর্তে মিস্টার ট্রাম্পকে এত ভয় পাচ্ছি, অথবা মিস্টার নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন, সেই বৈঠকে ট্রাম্প কি বলল, সেগুলো নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছি। এই আমরা বিভিন্ন সময়টিতে সেই 1971 সনে আমরা তো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবং গত 15টি বছর শেখ হাসিনার জামানাতে বলতে গেলে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা পায়ের উপর পা তুলে, নাক ঝুলিয়ে, মুখ ঝুলিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে তারপর তিনি এই রাজত্ব করেছেন। সে রাজত্ব আপনার আমার অনেকের নিকট দুর্বিষহ ছিল, কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা সেই 15টি বছরে শেখ হাসিনার একটি কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তিনি দুই হাতে খেলেছেন, এক হাতে চীন আর এক হাতে ভারত। তো সেই আমরা এমনকি বেগম জিয়ার জামানাতে যখন ভারতের রাষ্ট্রপতি এলেন বাংলাদেশে মিস্টার প্রণব মুখার্জি, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন না। তো বিএনপি তো একটা সময় ভারতকে পাত্তা দেয়নি। জামাত থেকে শুরু করে অন্যান্য যে সকল ইসলামিক দল, তাদের রাজনীতির মূল যে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক, সেখানেও এক নম্বর জিনিস হলো যে তারা ভারত বিরোধিতা করছে। তো সেই ভারত বিরোধিতার জায়গা থেকে মিস্টার মোদী কি বললেন না বললেন, বা আমেরিকা বিরোধী বা পশ্চিমা শক্তি বিরোধিতার পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি যে ডোনাল্ড ট্রাম্প কি বললেন না বললেন, তাতে আমাদের কি আসে যায়। কিন্তু সেগুলো রেখে আমরা যে এখন এই বৈঠক নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, এটার মানসিক তাৎপর্য কি, অর্থনৈতিক তাৎপর্য কি, রাজনৈতিক তাৎপর্য কি, এটা সবার আগে আলোচনা করা জরুরি। সম্মানিত দর্শক, একটু দেখে আসি কারা কারা আছেন। রনি ভাই, অনেকদিন পর লাইভে পেলাম। একজন বললেন আপনাকে আমি মাঝে মধ্যে করি, তবু আজকে এসছি, ধন্যবাদ আপনাকে। হ্যালো রনি ভাই, লাইক ইউ অ্যাজ এ পার্সন। তারপরে প্রশংসা করছেন সবাই। রনি ভাই যে যাই বলুক, জননেত্রী শেখ হাসিনা আমলে সাধারণ মানুষ ভালো ছিল। আপনার কথা সত্য, তাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনি। আলমগীর হোসেন ভাই বলেছেন, একটা অনুরোধ, রিয়াল যুক্তিযুক্ত মতামত দিবেন, আপনার জন্য শুভকামনা, দোয়া। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনটা বেশি বেশি উপস্থাপন করবেন অনুগ্রহ করে। তারপর আসসালামু আলাইকুম স্যার, ফেক কথাবার্তা ছাড়েন একজন ভাই। আমি তো কথাই তো শুরু করিনি, হিমাংশু রয়। তারপর শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনূস টিকবে কি না, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগে। সঞ্জয় হাওলাদার বলেছেন,
হাই স্যার, হাউ আর ইউ? রনি ভাই, একটা আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কোনো বিষয়ে মন্তব্য কেন করা হচ্ছে না? তারপরে আপনার একটা ভিডিও দেখি। মেধাবী ছাত্ররা ছাত্র শিবিরের কেন আপনার বিশ্লেষণ কি? রনি ভাই, রনি ভাই, আওয়ামী লীগ সরকার ভালো ছিল। রনি, ধন্যবাদ। যাক, অনেক মন্তব্য। আমরা সেই মন্তব্য মূলত মূল আলোচনায় যাই। প্রথমত, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার এবং এখন যারা শাসন ক্ষমতায় আছেন তাদের সবার মধ্যে একটা ভয়, আইনগত বৈধতা নিয়ে ভয়, যে তাদের এই সরকারটির আইনগত বৈধতা কতটুকু রয়েছে। তারা বুক ফুলিয়ে বলার চেষ্টা করছেন যে তাদের পিছনে জনসমর্থন রয়েছে, তাদের পিছনে গণ আন্দোলন রয়েছে। তারপরে তারা মানে একটা বিপ্লবী সরকার, তারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারে ইত্যাদি অনেক কিছু। কিন্তু নিজেদের অজান্তে হোক কিংবা যেকোনো কারণে হোক, তারা এই সংবিধানের অধীন শপথ নিয়েছে। আবার এই সংবিধানকে বহুলাংশে তারা যাকে বলা হয় অবমাননা করেছে, এবং সংবিধান রেখে সংবিধানের অধীন চাকুরি নিয়ে বা সংবিধানের অধীন শপথ নিয়ে আবার যদি সেই সংবিধান ভঙ্গ করা হয়, সেটার সর্বোচ্চ শাস্তি আমাদের দেশে এই মুহূর্তে সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। তো কাজেই যারা হাসছেন, খেলছেন, প্রত্যেকটা হাসির পেছনে আপনি দেখবেন যে অজস্র কান্না তাদের রয়েছে, এবং সেই কান্না থেকে কিন্তু ভয়, সেই ভয়ের কারণে তারা সবাইকে ভয় পাচ্ছে। মব জাস্টিসকে ভয় পাচ্ছে, বিএনপিকে ভয় পাচ্ছে, জামাতকে ভয় পাচ্ছে, মিলিটারিকে ভয় পাচ্ছে, এমনকি আওয়ামী লীগের যেটা পতিত শক্তি, আওয়ামী লীগ পরাজিত শক্তি, তাদেরকে ভয় পাচ্ছে এবং জমের মতো ভয় পাচ্ছে। তো এই কারণে তাদের মনে হচ্ছে এই বুঝি এলো, তারপর সে ওখানে এলো, এখানে এলো, ইত্যাদি ইত্যাদি। এই মানসিক অস্থিরতা থেকে সরকারে যারা রয়েছেন তারা, সরকারের সমর্থক যারা রয়েছেন তারা এখন যে কোনো কারণেই হোক দেশের বাইরে যে শক্তি ভারত এবং আমেরিকা, তাদেরকে যার পর নাই, মানে এর পরে নাই, পাত্তা দিচ্ছে এবং ভয় পাচ্ছে। এবং সেই কারণে মোদি এবং ট্রাম্পের বৈঠক নিয়ে প্রচন্ড আলাপ আলোচনা হচ্ছে, গেল এক। ২ নম্বরে যেটা হলো, সেটি ট্রাম্পের ক্ষমতা আসার পর আওয়ামী লীগের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে। এই কারণে ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের একটা ভালো সম্পর্ক, এমনকি জয়েরও ভালো সম্পর্ক রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনা তার জমানাতে কতগুলো সম্পর্ক পারিবারিক পর্যায়ে নিয়ে গেছে, যেমন কাতারের আমিরের সঙ্গে বা কাতারের রাজ পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। এখন যিনি রয়েছেন তিনি শেখ হাসিনার সন্তান সম, কিন্তু তার বাবার সঙ্গে শেখ হাসিনার খুবই ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং কাতারের আমিরের বিশেষ প্রতিনিধি যখন ঢাকাতে এলেন, তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং তখন তিনি সেটি বলেছিলেন যে, মিস্টার রনি, তুমি হয়তো জানো না যে আমাদের আমির তোমাদের প্রধানমন্ত্রীকে কতটা শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমি জানি না এর কারণটা কি, বাট তিনি সে কথা বলেছিলেন। কাতারের আমিরের পরে সৌদি আরবের যে বর্তমান মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গেও কিন্তু শেখ হাসিনার পরিবারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং আপনারা অনেকে হয়তো শুনেছেন বা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তাহলে বাদশাহ সালমানের যে পুত্র মোহাম্মদ বিন সালমান, তিনি এই বাংলাদেশ সফরে আসতেন, যাকে বলা হয় ডিফ্যাক্টো বাদশাহ। ভুটানের যিনি এখন রাজা রয়েছেন, তিনি সরাসরি জয়ের একেবারে সরাসরি জয়ের ক্লাসমেট। এরপর যাকে বলা হয় দিল্লির সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে, অমিত শাহের সঙ্গে আওয়ামী লীগের যে কি সম্পর্ক, এটা আপনারা আমরা সবাই জানি। তো এই সম্পর্কের বাইরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধুত্ব, মোহাম্মদ বিন সালমানের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব, কাতারের আমিরের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব, এবং আরেকটা জিনিস এখানে বাদ চলে গেছে, সেটা হলো মিস্টার পুতিনের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে আবার পশ্চিমা দুনিয়া যে ট্যাগ দিয়েছে যে তারা রূপপুর পারমাণবিক কেন্দ্রে একসাথে মিলেমিশে দুর্নীতি করেছেন। তো এগুলো মিলিয়ে শেখ হাসিনার বিপক্ষে যেভাবে একটা শক্তি আছে, শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে গ্লোবালি সারা দুনিয়াতে কিন্তু একটা শক্তি রয়েছে। এবং এখানে আরো একটা ব্যাপার আপনাদেরকে বলি, ফ্রান্সের যে এখন প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার ইম্মানুয়েল ম্যাক্রো, তার সাথেও শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক। তারপর এখন যে লেবার পার্টি রয়েছে ব্রিটেনে, যদিও টিউলিপের মন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু লেবার পার্টির সঙ্গে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সম্পর্ক পারিবারিক সম্পর্ক। তো এই যে সম্পর্কের যে ভিত্তিগুলো, সেই ভিত্তিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানেন,
পররাষ্ট্র মন্ত্রণালয় জানে, মিস্টার তৌহিদ যিনি রয়েছেন এখন পররাষ্ট্র সচিব তিনি খুব ভালো করে জানেন। এবং এসব কারণে আওয়ামী লীগ যেভাবে উল্লাস করেছে, তাদের উল্লাসের যেভাবে কারণ রয়েছে, একইভাবে কিন্তু যারা সরকারে রয়েছেন তাদেরও অস্থির হওয়ার, ভয় পাওয়ার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। এরপর যেটা হলো যে মিস্টার ট্রাম্প তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে খুব বেশি প্রিভিলেজ দেন এবং তিনি অনেকটা খ্যাপাটে, পাগলাটে, যে যাই বলেন না কেন সবকিছু, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো প্রোটোকল ধরেন না, কোনো কিছু ধরেন না। এবার যে তার যে যাকে বলা হয় হলো শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠানেও কিন্তু তিনি সকল প্রোটোকল ভেঙে তিনি বিদেশি মেহমানদেরকে দাওয়াত করেছেন, যেটা ইতিপূর্বে কখনো হয়নি। আবার সেখানে নরেন্দ্র মোদীকে দাওয়াত না দিয়ে তিনি তার বন্ধুকে আলাদা, আপনি দেখেছেন যে এই যে তার শপথ নেয়ার পর নরেন্দ্র মোদীকে তিনি যেভাবে আমেরিকাতে দাওয়াত করে নিয়েছেন, যেভাবে সম্মান দিয়েছেন এবং যেভাবে সৌজন্য দেখিয়েছেন, এটি আমেরিকার কোনো প্রেসিডেন্টের বিরল ইতিহাস। ইতিপূর্বে কখনোই আমেরিকার কোনো প্রেসিডেন্ট বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে তারপরে নিজের হাতে চেয়ার টেনে দিয়ে তাকে বসিয়ে তারপর পিছনে তিনি দাঁড়িয়ে থেকেছেন, এরকম নজির আমি দেখিনি। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেখানে অনেকটা বাংলাদেশের কায়দায় তিনি রাজত্ব করেন, অর্থাৎ তিনি চেয়ারে বসে থাকেন, তার চারিপাশে পাত্র মিত্র সব দাঁড়িয়ে থাকেন, যেটা আপনি জো বাইডেন বা বারাক ওবামা, বিল ক্লিন্টনের জমানায় দেখবেন না। মানে প্রেসিডেন্টের রুমটাই আমাদের বাংলাদেশের মন্ত্রী এমপিদের রুম যেভাবে লোকে লোকারণ্য থাকে, তিনি সেভাবে লোকে লোকারণ্য থাকতে পছন্দ করেন। তো সেই মানুষ যিনি সবসময় নিজেকে বস ভালোবাসেন, এমনকি ব্রিটেনের রানীর সঙ্গে তিনি যখন হ্যান্ডশেক করেছিলেন আগের আমলে, তখনও তিনি ব্রিটিশ রাজপরিবারের বা প্রাসাদের নিয়মকানুন তিনি মানেননি। তো সেই মানুষ নরেন্দ্র মোদীর প্রতি যে ভক্তি দেখিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, এবং একই সঙ্গে তার যে রাইট হ্যান্ড, দক্ষিণ হস্ত যিনি রয়েছেন ইলন মাস্ক, তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করেছেন তার প্রেমিকাকে নিয়ে, অর্থাৎ যার সঙ্গে তিনি লিভ টুগেদার করেন, এবং তার 3টি সন্তানকে নিয়ে। এটি খুবই সিগনিফিক্যান্ট। এবং আরো আশ্চর্য ব্যাপার হলো, তিনি সেই নরেন্দ্র মোদীর বৈঠক যখন চলছিল তার পরপরই ডোনাল্ড ট্রাম্পের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এটি যে কত বড় সিগনিফিক্যান্ট নেতিবাচক অর্থে, এটি আমরা অনেক সময়, যেমন দেখা গেল যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তো আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমি আমার স্ত্রীর কাছে সব কথা বলি যে অন্য একটা মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে টেলিফোনে, ভীষণ রকম ডিস্টার্ব করে টেলিফোনে, আমার সঙ্গে প্রেম করতে চায়। তো এখন হঠাৎ করে কি হলো, একদিন আমার স্ত্রীর সামনেই আমার সেই প্রেমিকা, মানে এক্সপেক্টেড প্রেমিকা, আমার নয়, সে আমাকে একতরফা ভালোবাসে, সে আমাকে টেলিফোন করলো। এখন তাকে আমি আমার স্ত্রীর সামনে সে ফোনটা ধরলাম এবং স্ত্রীর সামনে তার সঙ্গে কিছু কথাবার্তা বললাম। তো আপনি বুঝতে পারেন যে সেখানে আমার কথা কি হতে পারে আর এই কথার তাৎপর্য কি হতে পারে। একইভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের যে সম্পর্ক ভালো নয়, এটি বোঝার জন্য খুব বেশি জ্ঞান দরকার নেই। তো সেই ডোনাল্ড ট্রাম্পকে পাশে রেখে মিস্টার ইলন মাস্ক, যার সঙ্গে ডক্টর ইউনূসের ইতিপূর্বে কখনোই সম্পর্ক ছিল না, এবং ডক্টর ইউনূস আপনি জানেন যে সে খুব সুন্দর একজন ব্যবসায়ী, ম্যানেজ মাস্টার। তো তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, তারপর তার 3-0 থিওরি, তার যা কিছু নেম ফেম, এগুলো 99% হলো তার মার্কেটিং ক্যাপাবিলিটি। তিনি এই জিনিসগুলো অর্জন করেছেন তার মার্কেটিং ক্যাপাবিলিটির কারণে। তো ইলন মাস্কের মতো একজন ব্যবসায়ীকে কিভাবে কনভিন্স করতে হয় সেটা মিস্টার ইউনূস জানেন। ফলে ইলন মাস্কের যে ইন্টারনেট কোম্পানি, স্যাটেলাইট কোম্পানি স্টারলিংক, এটিকে বাংলাদেশে আধিপত্য দেওয়ার জন্য, একছত্র আধিপত্য দেওয়ার জন্য তিনি সেখানে একটা ব্যবসায়িক আলোচনা করতে চাচ্ছিলেন, এবং সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে সেই মিস্টার নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, এবং একই সময় সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপনার ইলন মাস্কের যে কথাবার্তা, এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। সেই পরিস্থিতি এখনো পর্যন্ত বিতর্ক